হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্বেষা ইংলিশ টিউটোরিয়াল। আগের দিনের ভিডিওতে আমি ক্লাস 9-এর লেসন নাম্বার 5 অল সামার ইন এ ডে গল্পটির সম্পূর্ণ বাংলা অনুবাদ আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি লেসন নাম্বার 5 অল সামার ইন এ ডে গল্পটির এক্সারসাইজ 1 থেকে 5 পর্যন্ত সমস্ত কোয়েশ্চেনের আনসার ডিসকাস করব। তো তোমরা ফলো করতে থাকো। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তরটি চিহ্নিত করো। মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভিনাস বাই, যে সমস্ত ভদ্রলোক এবং ভদ্রমহিলারা পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছিল তারা কিসের মাধ্যমে এসেছিল? রকেটের মাধ্যমে। মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভিনাস বাই রকেটস। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর আনসার হবে 1C। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে। দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক এ, বাচ্চারা সূর্যকে কিসের মতো দেখতে শিখেছিল? অপশান নাম্বার এ হচ্ছে লেমন, বি হচ্ছে অ্যাপেল, সি হচ্ছে অরেঞ্জ, ডি হচ্ছে গুয়াভা। তাহলে বাচ্চারা কিসের মতো দেখতে শিখেছিল সূর্যকে? লেবুর মতো। বাচ্চারা জেনেছিল যে সূর্য একটি বড় লেবুর মতো দেখতে। তাহলে কোশ্চেন নাম্বার 2-এর উত্তর কি হবে? অপশান এ, 2A, লেমন। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য, কার রং তারা সম্পূর্ণ ভুলে গিয়েছিল? সূর্যের রং। তাহলে অপশন নাম্বার বি হবে কোয়েশ্চেন নাম্বার 3-এর উত্তর, 3B। পরেরটা দেখো, when the children felt warm in the sun they took off their, যখন তারা সূর্যের গরম অনুভব করছিল তখন তারা কি করেছিল? তারা তাদের জ্যাকেটটা খুলে ফেলেছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4-এর উত্তর হবে অপশন নাম্বার এ, জ্যাকেটস। when the children felt warm in the sun they took off their jackets. 5, the children came to know that the sun would come out after, বাচ্চারা কি জেনেছিল? তারা জেনেছিল যে সূর্য 7 বছর পর আবার আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 5-এর উত্তরটা হবে অপশন নাম্বার সি, 7 ইয়ার্স। দেখো এবার আমি চলে আসছি এক্সারসাইজ 2-তে। এক্সারসাইজ 2-তে কি বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। এই কোয়েশ্চেনের উত্তর দিতে বলেছে 15 শব্দের মধ্যে। দেখো কোশ্চেন নাম্বার এ কি রয়েছে, হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। সেই প্রবল ঝড় কিভাবে শুক্র গ্রহের যে জমি আছে তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছিল? কিভাবে ক্ষতিগ্রস্ত করেছিল দেখো, দেখো হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস অফ ভেনাস। তাহলে সেই প্রবল ঝড়ে সমুদ্রের জোয়ারের জল সমস্ত শুক্র গ্রহের যে জমি আছে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস অফ ভেনাস। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। সূর্য সম্পর্কে বাচ্চারা কি কি লিখেছিল? দেখো এর উত্তরটা হবে দ্য চিলড্রেন রোট স্মল স্টোরিজ, এসেস অ্যান্ড পোয়েমস অ্যাবাউট দ্য সান। সূর্য সম্পর্কে তারা ছোট ছোট গল্প, রচনা এবং কবিতা লিখেছিল। দ্য চিলড্রেন রোট স্মল স্টোরিজ, এসেস অ্যান্ড পোয়েমস অ্যাবাউট দ্য সান। কোয়েশ্চেন নাম্বার সি, ওয়্যার ডিড দ্য চিলড্রেন প্লে। বাচ্চারা কোথায় খেলছিল? কোথায় খেলছিল দেখো, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। তাদের শহরের সমস্ত সবুজ সুড়ঙ্গে তারা খেলছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ ডিড দ্য জঙ্গল ভেনাস লুক। ভেনাসের জঙ্গলকে মানে শুক্র গ্রহের জঙ্গলকে কেমন দেখতে ছিল? দ্য জঙ্গল ইন ভেনাস ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। রাবার, ছাই এবং কালি মিশ্রিত একটি রং তৈরি হয়েছিল শুক্র গ্রহের সমস্ত জঙ্গলের। কারণ কি? তারা 7 বছর সূর্যের দেখা পায়নি, তাই জন্যে। দ্য জঙ্গল ইন ভেনাস ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এবারে দেখো আমি চলে আসছি এক্সারসাইজ 3-তে। এক্সারসাইজ 3-তে কি বলেছে? প্রথম কোয়েশ্চেন দেখো,
ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান? বাচ্চারা সূর্যকে দেখার জন্য এত উৎসুক কেন হয়েছিল? দেখো, on planet Venus, the sun was coming after 7 years and only for an hour. When the sun came out last time 7 years ago, the children had been only 2 years old. They had long since forgotten the color and heat of the sun, so they were eager to see the sun. কি বলেছে? যে শুক্র গ্রহে যখন সূর্য এসছিল 7 বছর আগে, তখন বাচ্চাদের বয়স কত ছিল? 2 বছর, এবং তারা খুবই ছোট ছিল। 2 বছর বয়স থাকার জন্য তারা সূর্যের রং এবং তার উষ্ণতা সম্পর্কে প্রায় সমস্ত কিছুই ভুলে গেছে। তাই জন্য 7 বছর পর যেহেতু তারা আবার সূর্যকে চোখ ভরে দেখবে, তাই তারা এত উৎসুক হয়েছিল সূর্য ওঠার জন্যে। কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেন স্টপড? বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে বাচ্চারা কি করলো? দেখো, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স অ্যান্ড দে স্টুড অ্যাপার্ট। Then they saw the sun and released from their spell, rushed out yelling into the summertime. যখন বৃষ্টি প্রথম থামলো, তখন তো তারা স্তব্ধ হয়ে গেল, পুরো পৃথিবী স্তব্ধ, পুরো শুক্র গ্রহ স্তব্ধ হয়ে গেল, তাদের জগৎটা। তখন তারা কি করলো? তারা কানে হাত চাপা দিল এবং তারা ছেড়ে দাঁড়ালো। এবং তারা কি করলো? তারা মন্ত্রমুগ্ধ হয়ে সূর্যকে শুধু দেখতে থাকলো। এরপরে তারা সেই মন্ত্রমুগ্ধতা থেকে বেরিয়ে এসে তারা ঘর থেকে ছুট্টে বেরিয়ে গেল, চিৎকার করতে করতে সেই গরমকালটাকে অনুভব করবে বলে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার সি, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়্যার ফিলিং আনহ্যাপি ওয়েন ইট স্টার্টেড রেনিং এগেন? যখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তোমার কেন মনে হয় যে বাচ্চারা খুব দুঃখী হয়ে পড়েছিল? তার উত্তরটা দেখো, the children were feeling unhappy because it would be 7 more years before the sun came out again. অর্থাৎ বাচ্চারা কেন অখুশি হয়ে গেছিল? কারণ তারা জানতো যে আরও 7 বছর লাগবে, এই যে বৃষ্টিটা শুরু হলো তারপরে আরও 7 বছর লাগবে সূর্য আবার উঠতে। They would again have to wait for the sun and spend their life in rain for 7 more years. তারপরে তাদেরকে আবার 7 বছর সূর্যের জন্য অপেক্ষা করতে হবে এবং সেই বৃষ্টির মধ্যেই আরও 7 বছর তাদেরকে কাটাতে হবে। সেই জন্য হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য তাদের মনটা খারাপ হয়ে গেছিল। এবারে দেখো এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যেমন বলা আছে তেমন তোমাকে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার এ দেখো, আই হ্যাভ এ ব্লু পেন, চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। আমার একটি নীল রঙের পেন আছে, এটাকে তোমাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। তার উত্তরটা কি হবে দেখো, তার উত্তরটা হবে আই হ্যাভ এ পেন উইচ ইজ ব্লু ইন কালার। আমার একটি পেন আছে যেটি নীল রঙের। তাহলে এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করে দিলাম। পরেরটা দেখো, সিইং এ স্নেক দ্য বয় শাউটেড। একটি সাপ দেখে ছেলেটি চিৎকার করে উঠল। চেঞ্জ ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে, মানে যৌগিক বাক্যে। কম্পাউন্ড সেন্টেন্স কি? অ্যান্ড, অর, বাট ইত্যাদি কনজাংশন দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড, ছেলেটি একটি সাপ দেখল এবং চিৎকার করলো, এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আমি একজন মানুষকে জানি যিনি খুব বুদ্ধিমান। চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। সরল বাক্যে কী করে পরিণত করব দেখো, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, আমি একটি খুব বুদ্ধিমান মানুষকে জানি। আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। ডি দেখো, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। যে মেয়েটি স্টেজে নাচছে সে আমার বোন। চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্যে পরিণত করতে হবে, তার মানে অ্যান্ড, বাট এইগুলো দিয়ে যুক্ত করতে হবে। তাহলে আমরা কি করে পরিণত করব দেখো, দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ
অ্যান্ড শি ইজ মাই সিস্টার। এই যে অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড শি ইজ মাই সিস্টার। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার ই। I met my friend and told her about an incident. Change into a simple sentence. আগে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে মানে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স থেকে তুমি সিম্পল সেন্টেন্সে কী করে চেঞ্জ করবে দেখো মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। আমার বন্ধুর সঙ্গে দেখা করে আমি তাকে একটি ঘটনার ব্যাপারে বললাম। এটা হয়ে গেল তোমার সরল বাক্য। মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার ইফ। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিডেন্ট রেন। আকাশে মেঘ ছিল, বাট মানে কিন্তু বৃষ্টি হলো না। এই বাট মানে হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। এই কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে কিভাবে সেটা করবে? দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিডেন্ট রেন। যদিও আকাশে মেঘ ছিল তাও বৃষ্টি হলো না। দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিডেন্ট রেন। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবারে দেখো এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5-এ কী বলেছে দেখো, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্টমাস্টার অফ ইয়োর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার অ্যাড্রেসড টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট। অর্থাৎ তুমি তোমার গ্রামের বা শহরের বা তোমার অঞ্চলের পোস্টমাস্টারকে একটি চিঠি লেখো। কী জন্য চিঠিটা লিখবে? তুমি একটি চিঠি পাওনি যেটি তোমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। অ্যাড্রেস টু ইউ, সেই চিঠিটি তুমি পাওনি। লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট, এবং তুমি তাকে অনুরোধ করবে যে সেই চিঠিটা যেন আমি পাই। তাহলে সেই বিষয়ে তোমাকে একটি লেটার লিখতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারের ফরম্যাটটা তোমাদের একটু বলে দিই। দেখো প্রথমে শুরু করবে টু দিয়ে, তারপরে তুমি যাকে চিঠি লিখছো, এখানে তুমি পোস্টমাস্টারকে চিঠি লিখছো, তাহলে লিখবে টু এর ঠিক নিচে দ্য পোস্টমাস্টার। তারপরে কি লিখবে? পোস্ট অফিসের নাম, নেম অফ দ্য পোস্ট অফিস। তুমি যে পোস্ট অফিসকে উদ্দেশ্য করে চিঠিটা লিখছো সেই পোস্ট অফিসের নাম তুমি এখানে দেবে, এবং সেই পোস্ট অফিসের অ্যাড্রেস বা সম্পূর্ণ ঠিকানা তোমাকে এখানে দিতে হবে। আর যে জেলার মধ্যে পোস্ট অফিসটা অবস্থিত সেই পোস্ট অফিসের জেলার নামটা তোমাকে এখানে দিতে হবে। তাহলে প্রথমে কি করবে? টু দ্য পোস্টমাস্টার, পোস্ট অফিসের নাম, তার ঠিকানা এবং সেটি কোন জেলায় অবস্থিত সেই জেলা। এবার দেখো তোমাকে প্রথমেই চিঠিটা শুরু করার আগেই একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টে তুমি কি লিখবে? যা তোমার চিঠিটা যে সম্পর্কে তোমায় লিখতে দিয়েছে সেই সম্পর্কটাকে তুলে ধরে তুমি জাস্ট একটা লাইন লিখে দেবে। যেমন দেখো লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার, অর্থাৎ তুমি একটি চিঠি পাওনি সেই বিষয়ে তুমি পোস্টমাস্টারকে একটি চিঠি লিখছো। তাহলে সাবজেক্ট তোমার কি হবে? লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার। এবার দেখো তুমি কিভাবে শুরু করবে। দেখো, স্যার, this is to inform you that an important letter from my office addressed to me was sent on last Monday. এখানে তুমি স্যার দিয়ে শুরু করবে। স্যার অথবা ম্যাডামও দিতে পারো, যে হবে স্যার অথবা ম্যাডাম। This is to inform you that an important letter from my office addressed to me was sent on last Monday. আমি আপনাকে জানাতে চাই যে একটা গুরুত্বপূর্ণ চিঠি আমার অফিস থেকে আমাকে পাঠানো হয়েছিল গত সোমবার। বাট সামহাউ দ্য লেটার ইজ লস্ট, কিন্তু কোনো কারণে চিঠিটি হারিয়ে গেছে। আই হ্যাভ নট রিসিভড দ্য লেটার ফর সাম আননোন রিজনস, কোনো অজানা কারণে আমি চিঠিটি পাইনি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি টু গেট দ্য লেটার অর আই উইল বি ইন ট্রাভেল। এইটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চিঠিটা পাওয়া, না হলে আমি খুব সমস্যায় পড়ে যাব। তাহলে এইটুকু অংশে তুমি তোমার সমস্যাটা জানাবে পোস্টমাস্টারকে বা যাকেই চিঠিটা লেখো অফিসিয়াল লেটার, এইটুকু অংশে তুমি তোমার প্রথম অংশটাতে বডিটাতে তুমি তোমার সমস্যাটা জানাবে। তারপরের প্যারায় লিখবে
উড ইউ টেক প্রপার স্টেপস টু হেল্প মি গেট দ্য লেটার? আপনি কি প্রপার কোনো স্টেপ নেবেন আমার চিঠিটা পাইয়ে দেওয়ার জন্য? আই হোপ টু রিসিভ অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ। আমি আপনার থেকে একটি তাড়াতাড়ি উত্তরের অপেক্ষা করলাম। আমি আপনার থেকে কোনো এখানে তুমি লিখতে পারো কোনো পজিটিভ রেসপন্সেরও অপেক্ষা করছি। আই হোপ টু রিসিভ অ্যান পজিটিভ রেসপন্স ফ্রম ইউ, মানে কোনো সদুত্তরের জন্য অপেক্ষায় থাকলাম। তাহলে এইটা হচ্ছে লেটারের বডি। আর এখানে তুমি একটা কনক্লুশন দিয়ে দেবে যে আপনি কোনো প্রপার স্টেপ নিন আমাকে এই চিঠিটা ফিরিয়ে দেওয়ার জন্যে। এরপরে দেখো তুমি কি লিখবে, বাঁ দিকে নিচে ডেট দেবে। তুমি যে ডেটে লেটারটা লিখছো সেই ডেট দেবে, আর তোমার অ্যাড্রেস দেবে, তোমার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেবে। তারপরে ডান দিকের নিচে ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর্স ফেইথফুলি এই ধরনের ওয়ার্ডগুলো লিখবে এবং তোমার সম্পূর্ণ নামটি লিখবে। এই হচ্ছে অফিসিয়াল লেটারের পুরো ফরম্যাট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবে। ধন্যবাদ।